This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। পাসপোর্ট, এই পাসপোর্ট তৈরি আর জালিয়াতি যেন হাত ধরাধরি করে চলছে সমান্তরালে। জালিয়াতির জাল কিভাবে ছড়িয়েছে, কি তার নেটওয়ার্ক, আমরা স্পেশাল 9-এ আপনাদের দেখিয়েছিলাম। আজ আপনাদের বলবো পাসপোর্ট জালিয়াতিতে এবার স্ক্যানারে খোদ পুলিশ। হাতকড়া পড়েছে কলকাতা পুলিশের প্রাক্তন এসআইয়ের। শুধু প্রাক্তন পুলিশ অফিসার নয়, কিন্তু তদন্তকারীদের স্ক্যানারে কলকাতা পুলিশের আরও 2 কর্মীও আছেন। তাহলে প্রশ্ন উঠছে, উর্দির অন্দরেই কি প্রতারণা চক্রের ডালপালা তারা মেলার চেষ্টা করেছিলেন, অনেকটা করেও ফেলেছেন, আর মোটা টাকা দিলেই পাসপোর্টের পাস এসে যাবে, এমনটাই পরিস্থিতি তারা তৈরি করেছিলেন, কারণ টাকার বিনিময়ে এই গোটা ঘটনাটা ঘটছে। সেই সব দিক তুলে ধরবো আজকের স্পেশাল 9-এ। আজকের স্পেশাল জালিয়াত জাল পুলিশেও আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছে। পাসপোর্ট জালিয়াতিতে এ যেন সর্ষের মধ্যেই ভূত। পাসপোর্ট জালিয়াতিতে স্ক্যানারে পুলিশই। গ্রেফতার করা হলো কলকাতা পুলিশের এক প্রাক্তন এসআইকে। তদন্তকারীদের স্ক্যানারে কলকাতা পুলিশের আরও 2 কর্মী। পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর 24 পরগনা জুড়ে পুলিশের অভিযান। অশোকনগরের গুমা থেকে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাইকে। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। 36 বছর কলকাতা পুলিশে চাকরি করে গত বছর অবসর নেন। কলকাতা পুলিশ তদন্ত করতে গিয়ে উঠে আসে পুলিশের নাম। এখানে 1-2 পুলিশের সক্রিয়ভাবে জালিয়াতি কাণ্ডে তাদের হাত রয়েছে। তদন্ত করতে গিয়ে আব্দুল হাই তার নাম উঠে আসে। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কয়েকদিন আগে ওই প্রাক্তন পুলিশ অফিসারকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার তার বাড়িতে যান তদন্তকারীরা। অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের প্রাক্তন এসআইকে। যে 150টি পাসপোর্ট নিয়ে অভিযোগ, তার মধ্যে 51টির ভেরিফিকেশন অফিসার ছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। নথিতে গরমিল থাকলেও আবেদনকারী পিছু 25,000 টাকা করে নিয়ে এই আব্দুল হাই পাসপোর্টে ছাড়পত্র দিতেন বলে অভিযোগ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা ধৃত সমরেশ বিশ্বাস। সূত্রের খবর, কয়েকদিন আগে পর্যন্ত ধৃত সমরেশের সঙ্গে যোগাযোগ ছিল এই প্রাক্তন এসআইয়ের। তদন্তকারীরা জানতে পেরেছেন যে সমরেশ বিশ্বাস সহ আরও বেশ কিছু যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই আব্দুল হাইয়ের প্রতিদিন যোগাযোগ ছিল। তদন্তকারীরা মনে করছেন এই আব্দুল হাইকে গ্রেপ্তার করার পাশাপাশি এর মধ্যে আর কারা কারা জড়িত এবং এই চক্রে আর কারা কারা রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার নজরে কলকাতা পুলিশের এক হোমগার্ড ও এক সার্জেন্টও। উত্তর কলকাতার একটি থানায় কর্মরত ওই 2 পুলিশ কর্মী। অভিযুক্ত হোমগার্ডের ফোন বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। পাসপোর্ট দেওয়ার আগে ভেরিফিকেশনের দায়িত্ব ছিল ওই সার্জেন্টের। অফিসার নিজে না করে হোমগার্ডকে দিয়ে ভেরিফিকেশন করাতেন। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তটা চালাতে হবে এবং সেখানে ফাইন্ড আউট করতে হবে যারা ইনভলভ, কাস্টডি ট্রায়াল করাতে হবে, যাতে করে আগামী দিনে এই ধরনের অপরাধ করার মতন কারোর সাহস না আসে। যার দায়িত্বে পাসপোর্ট ভেরিফিকেশন, তিনি কিনা মোটা টাকা নিয়ে ব্যবস্থা করে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, উর্দির অন্দরেই কি প্রতারণার চক্র ডালপালা মেলেছে? এই পাসপোর্ট জালিয়াতিতে জালে উঠছে একের পর এক। সংখ্যাটা এখনই হয়ে গেল 9। এদের কেউ চক্রের অন্যতম মাথা, কেউ আবার দালাল। তবে এই প্রথম কোনো প্রাক্তন পুলিশ অফিসার গ্রেফতার হলেন। হ্যাঁ, কলকাতা পুলিশের তরফে পাসপোর্ট নিয়ে যে ভেরিফিকেশন করা হয়, সেই পাসপোর্ট সেকশনের ভেরিফিকেশন অফিসার ছিলেন আব্দুল হাই। কিন্তু কেন তাকে পুলিশ জালে তুলল? পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে তার কি কানেকশন, কিভাবে কানেকশন,
বড় ব্যাপার, তাই বড় করে আপনাদের দেখাবো বিগ বল। আমি পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে। একটার পর একটা জালিয়াত, আব্দুল বোঝাপড়া। দেখুন, পাসপোর্ট জালিয়াতিতে ধৃতদের ব্যাংক ডিটেল আব্দুল হাইয়ের নামে, ভাবুন একবার। নেক্সট, কয়েক দফায় টাকা ঢোকে প্রাক্তন এসআই এর ব্যাংক অ্যাকাউন্টে। কিসের টাকা? ওই ভুয়ো নথি। সমরেশ বিশ্বাস, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা যায় আব্দুলের অ্যাকাউন্টে। কেন? উত্তর অনেকাংশেই পরিষ্কার হয়ে যাচ্ছে। নেক্সট, 2019 থেকে 2023 এসসিওতে কর্মরত ছিলেন কলকাতা পুলিশের এই প্রাক্তন এসআই। যেটা জানা যাচ্ছে তার কৃতকর্ম, তিনি কি করতেন বলে এখন অবধি জানা যাচ্ছে, টাকা নিতেন প্রত্যেকের কাছ থেকে, 25,000 টাকা নিতেন। 25,000 টাকা নিয়ে ওই যে নথিগুলো ভুয়ো নথি, সেই ভুয়ো নথি ভেরিফাই করে তো পাসপোর্ট হবে, সেই ভুয়ো নথি থাকলেও পাসপোর্ট পেয়ে যেত তারা। অর্থাৎ পাসপোর্ট জালিয়াতিতে ধৃতদের ব্যাংক ডিটেলসে আব্দুল হাইয়ের নাম এবং কয়েক দফায় টাকা ঢোকে তার এই অ্যাকাউন্টে। ফলে গোটা বিষয়টা কিভাবে হতো অনেকাংশে স্পষ্ট। তাই পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, আব্দুল হাই যে 51টি পাসপোর্ট ভেরিফিকেশন করেন, তার সমস্ত কাগজপত্র ভুয়ো নথি দিয়ে তৈরি। ফলে বুঝতেই পারছেন টাকার বিনিময়ে ভেরিফিকেশন কিভাবে হয়েছে। 4 বছর কাজ করেছেন একটা গুরুত্বপূর্ণ দপ্তরে। পরিবার পরিজন অবশ্য অভিযুক্ত এই প্রাক্তন পুলিশ অফিসারের পাশেই দাঁড়িয়েছেন। তারা ভাবতেই পারছেন না, তার কারণ তার ভাবমূর্তি স্বচ্ছ তাঁদের কাছে। সহিত উনি কাজ করেছেন। এখন হঠাৎ করে কি হয়েছে, আমরা নিজেই দুঃখিত যে কেন এরকম ঘটনাটা এখন ঘটলো। আমরা অন্ধকারের মধ্যে আছি। তার আগে উনি মেসেজ পেয়েছে, উনি অফিসে 2 দিন গিয়েছেন তো এই বিষয় নিয়ে, সেখানে কথা হয়েছে, বলেছেন কোনো আপনার চিন্তা নেই। না, কালকেই হঠাৎ করেই দেখলাম পুলিশের লোকজন এলো, বাবাকে নিয়ে গেল, এইটুকুই। এটা তো খারাপ লাগার জায়গা, কষ্ট হওয়ার জায়গা। হ্যাঁ অবশ্যই, সত্যি আমার বাবার মতো মানুষ হয় না, উনি যে এরম কাজ একদমই না। আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর 24 পরগনার অশোকনগরে কলকাতা পুলিশের প্রাক্তন এই এসআই এর বাড়িতে। রাস্তার পাশে তার ঝাঁ চকচকে দোতলা বাড়ি দেখলাম আমরা। গ্রেফতারের খবরে ইতিউতি ভিড় সেখানে জমেছিল ঠিকই, কারণ এলাকার মানুষজন, তাদের অনুসন্ধিৎস মন। দিন কয়েক আগে প্রাক্তন এসআইকে জিজ্ঞাসাবাদ, এবার তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সব নিয়ে নানা আলোচনা চলছে, শুনুন একবার। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন পুলিশকর্মী আব্দুল হাই, তারই বাড়ি এটা। বাইরে থেকে এই ক্লবসেবল গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে, কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি 17, 18, 19 এই সালগুলোতে তিনি পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করতেন এবং সেই সময় এই আব্দুল হাইয়ের হাত থেকে অসংখ্য ভুয়ো পাসপোর্ট বেরিয়েছে, এমনটা বলছেন গোয়েন্দারা। যদিও পরিবারের তরফে যারা পরিবারের আত্মীয় স্বজন রয়েছেন, তার স্ত্রী, তার মেয়ে, তারা কিন্তু বলছেন যে তার বাবা ন্যায় নীতি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, কখনো এরকম ধরনের দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। গত কয়েকদিন ধরে গোয়েন্দাদের এই তদন্তে তিনি সহযোগিতা করেছেন এবং তিনি ডিপার্টমেন্টে গিয়েও সহযোগিতা করেছেন। তারপরও গতকাল তাকে বাড়িতে এসে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দারা যে তথ্য তুলে নিয়ে আসছেন, সেই তথ্য অনুযায়ী এই আব্দুল হাই সরকারি দপ্তরে কাজ করে একজন পুলিশকর্মী হয়ে তিনি অসাধু কাজ করেছেন, সমরেশ এবং মোক্তারদেরকে সহযোগিতা করে গেছেন। যদিও পরিবার সে কথা বিশ্বাস করতে নারাজ। এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই ঘটনার শিকড় আরও কত দূর পর্যন্ত রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তারা কি বলছেন? তারা বলছেন পুলিশের মেরুদণ্ড হলো এই সাব ইন্সপেক্টররা, আর সেই পুলিশের একাংশ কিনা অপরাধে জড়িয়ে পড়ছে। জালিয়াতদের সঙ্গে তাদের যোগ সাজস, তাদের লেনদেন, ভাবুন লোভ কোন পর্যায়ে গিয়েছে। এটা এমন একটা দুর্নীতি যেখানে দেশের নিরাপত্তার প্রশ্ন, যে কারণে এটা বিশেষভাবে নজরদারির প্রয়োজন। মাত্র 25,000 টাকা দিলে পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন। অভিযোগ, আব্দুল হাইদের মতো একসময় সাব ইন্সপেক্টররা মোটা টাকা নিয়ে এভাবেই জালিয়াতিতে যুক্ত হয়ে পড়েছেন। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কলকাতা পুলিশের অন্দরেই কি তাহলে ডালাপালা মেরে বিস্তৃত হয়েছে এই জাল পাসপোর্ট চক্র? ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট নিয়ে কয়েকটা তথ্য চমকে দেওয়ার মতো আমাদের সামনে এসেছে। সেই তথ্য বিদেশ মন্ত্রক সূত্রে আমরা যে খবর পাচ্ছি আপনাদের দেখাবো। গত 1 বছরে কলকাতা পুলিশ এলাকায় ভুয়ো নথিতে জমা পড়েছে 120টিরও বেশি আবেদন। আর ওই সময় গোটা রাজ্যের ভুয়ো নথি দিয়ে 430টিরও বেশি আবেদন চিহ্নিত আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের সমীক্ষায়। চিহ্নিত ভুয়ো নথি ইতিমধ্যেই, এই ভুয়ো নথির ভিত্তিতে করা আবেদনের অর্ধেক পাসপোর্ট ইস্যু হয়েছে। ভুয়ো নথি দিয়ে ইস্যু পাসপোর্টের মালিকদের চিহ্নিত করাই পুলিশের কাছে চ্যালেঞ্জ।
আঞ্চলিক পাসপোর্ট দপ্তর পাসপোর্টের আবেদনকারীর আবেদনপত্র স্ক্রুটিনি করতে গিয়ে দেখে যে শংসাপত্রগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোথাও একটা যেন খটকা লাগছে। সেই খটকা দেখে তারা পরপর কয়েকটি দেখতে গিয়ে দেখেন যে শুধু একটি দুটি নয়, বেশ কয়েকটি জায়গায় শংসাপত্রগুলোর কোথাও যেন কিছু একটা গরমিল রয়েছে। আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের বক্তব্য, পুলিশ এনকোয়ারি করবে কি করবে না সেখানেও কিন্তু পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ বিদেশ মন্ত্রকের যে কয়েকটি পয়েন্ট বলা রয়েছে সেখানে এটা বলা নেই যে পুলিশ পাসপোর্টের জন্য আবেদনকারীদের বাড়ি গিয়ে আবেদন যাচাই করতে পারবে না, কারণ সেখানে একটি পয়েন্ট দেওয়া আছে পুলিশ যদি মনে করে তাহলে সেই আবেদনপত্র যাচাই করতে পারে। তার কারণ বাংলা এমন একটা জায়গা যেখানে চারপাশে বর্ডার রয়েছে এবং বাংলাদেশ রয়েছে, ফলে সেটা পুলিশের প্রশাসনের, রাজ্য পুলিশ প্রশাসনের দায়িত্ব তারা স্ক্রুটিনি করবে কি করবে না। অর্থাৎ এখন দেখতে পাওয়া যাচ্ছে যখন আঞ্চলিক পাসপোর্ট দপ্তর অভিযোগ জানালো এবং যখন সিট গঠন করে তদন্ত শুরু করা গেল তখন দেখা যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত, অর্থাৎ পুলিশে যারা নিযুক্ত রয়েছেন তারাই জাল পাসপোর্ট কাণ্ডে বা জাল পাসপোর্ট চক্রের মধ্যে রয়েছেন। গোয়েন্দাদের দাবি, পুলিশের পাসপোর্ট ভেরিফিকেশন করার দায়িত্বে থাকা আধিকারিক এবং পুলিশ কর্মীদের একটা অংশ এই চক্রে, মানে দুর্নীতি চক্রে যুক্ত হয়ে পড়ছে। গত এক বছরে শুধু কলকাতা পুলিশ এলাকা থেকে শতাধিক ভুয়ো আবেদন সেই ইঙ্গিত দিচ্ছে। ভাবুন, শতাধিক ভুয়ো আবেদন একের পর এক পুলিশ কর্মীর নাম জড়াচ্ছে এই পাসপোর্ট জালিয়াতিতে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে, তারা কি বলছেন এই বিষয়ে শোনাবো। এই মানসিকতা মানুষদেরকে রিয়াদ করা যাবে না। আমি বলছি একটাই কথা, তাদেরকে কিন্তু ছাড়লে চলবে না। তদন্ত করে সেখানে ট্যানজেবল এভিডেন্স বলতে জোরালো এভিডেন্স যেটা, সেটা কালেকশন করে সেখানে বিহাইন্ড দ্য বার পৌঁছাতে হবে এবং কোর্টের সামনে তাকে প্রডিউস করতে হবে এবং কাস্টোডি ট্রায়ালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা লাগাতে হবে, তবেই যদি এই ধরনের জিনিস বন্ধ হয়। প্রথমে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বাংলায় প্রবেশ করানো, তারপর ভুয়ো নথি দিয়ে তাদের পাসপোর্ট বানিয়ে বিদেশে পাঠানোর অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। আর কি হচ্ছে এক্ষেত্রে বলি আপনাদের। এই চক্রের ডাকঘরের কর্মীদের একাংশের যোগসাজশের পাশাপাশি পুলিশের একটা বড় অংশের নাম চলে আসছে। পাসপোর্টের পুলিশি যাচাই পদ্ধতি মানে ভেরিফিকেশন, সেই বিষয়টা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ কি? অভিযোগ, আবেদনকারীর উল্লেখ করা ঠিকানায় পুলিশ সশরীরে হাজির না হয়ে পাসপোর্ট যাচাইয়ের যে রিপোর্ট হয়, ভেরিফাইড রিপোর্ট যেটা হয়, সেটা দিয়ে দিচ্ছে, যার ফলে বিনা বাধায় ভুয়ো তথ্য দিয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশে চলে যাচ্ছেন। বহু বাংলাদেশি এভাবেই বিদেশে চলে গিয়েছেন। আর পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তকারী অফিসাররাও আদালতে প্রশ্নের মুখে পড়েছেন। এই প্রেক্ষাপটে নদিয়ায় গত কয়েকদিন ধরে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে জালে একের পর এক নাম উঠে আসছে। মনোজ গুপ্তা, ধীরেন ঘোষ, তারা গ্রেফতার হলেও এখনো উধাও আরও একজন, যার নাম লিটন দে। শান্তিপুরে ভোটার লিস্টে জলজল করছে এই লিটনদের নাম, কিন্তু তার খোঁজ নেই। বাংলাদেশের বাসিন্দা হলেও শান্তিপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডে ভোটার কার্ড শুধু নয়, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে লিটনদের, কিন্তু তার খোঁজ নেই। ভাবুন একবার। মাসে এসেছিল, তারপর চলে গেছে, আর আসেনি। ওর নাম হচ্ছে লিটন দে, লিটন চন্দ্র। ওই জায়গায় চন্দ্র দিয়েছে, আর বাংলাদেশে হচ্ছে দে। ওর বাবার নাম চন্দ্র, ওর যে মানে যাকে বাবা ডেকেছে সেই লোকের নাম হচ্ছে চন্দ্র। আর যে বাংলাদেশে যে থাকে সে তার নাম হচ্ছে শিবু দে, আর এই জায়গায় চন্দ্র দিয়েছে। পাসপোর্টে এসে দালাল ধরে আধার কার্ড ভোটার কার্ড একজনকে বাবা সাজিয়ে তারপরে আধার কার্ড ভোটার কার্ড করে তারপরে আমার কাছ থেকে জমিটা এভাবে ব্ল্যাকমেল করে নিয়েছে। ভাবতে পারছেন কত কিছু করেছেন এই লিটন, কখনো চন্দ্র, কখনো দে, নাম পদবি ভাড়িয়ে তার জালিয়াতি। মারাত্মক অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ যে প্রশাসনের নানা স্তরে অভিযোগ জানিয়েছেন তারা, কিন্তু কোনো রকম তাতে কাজ হয়নি। এটি ভারতবর্ষের নির্বাচন কমিশনের কার্ড, অর্থাৎ ভারতের নাগরিকত্ব পেয়েছেন যিনি ভোট দিতে পারবেন। আর সেই নির্বাচন কমিশনের কার্ডে যার নাম রয়েছে তার নাম হচ্ছে লিটন চন্দ্র দে, শান্তিপুরের বাসিন্দার। অভিযোগ, তিনি বাংলাদেশে থাকেন, তিনি বাংলাদেশের বাসিন্দার। লিটনদের দাদু ভারতবর্ষে বসবাস করছেন প্রায় 42 বছর আগে। তিনি এখানে জমি কিনেছেন, আর সেই জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেই তিনি দাবিদার হয়ে ওঠেন এবং ভারতবর্ষে আসেন পাসপোর্টের মধ্য দিয়ে, এসে এখানে নাগরিকত্ব করেন, এমনটাই অভিযোগ। ভোটার তালিকার নাম সংশোধন, তিনি তার ঠিকানাটা পরিবর্তন করে নেন অনলাইনের মাধ্যমে। এইভাবেই চলছে জালিয়াতি। একের পর এক অভিযোগও হচ্ছে পুলিশের কাছে, তা সত্ত্বেও পুলিশ খুঁজে পাচ্ছে না, প্রশাসন নির্বিকার। প্রশ্নটা উঠছেই।
শুনলেন আপনারা আমার সহকর্মী যেরকম বলছিলেন, পাসপোর্ট জালিয়াতিতে পুলিশের একাংশের নামও জড়িয়ে পড়ছে। আর এই নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই কেসটা এনআইএর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ফেমা নিয়ে কাজ করা উচিত। পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার, এপিক, পাসপোর্ট সব 2 নম্বরিতে যুক্ত। পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব পাওয়ার জন্য সিনিয়রদের কাছে পয়সা দিয়ে পর্যন্ত পুলিশের ওই পোস্টিং নেয়। তার কারণটা হচ্ছে ওখানে মধু আছে, যেখানে পান থেকে চুন খসলে একটু এদিক ওদিক হলে দেশের স্বার্থ এরকমভাবে বিঘ্নিত হয়ে যেতে পারে, সেই জায়গাটা একেবারে দুর্নীতির ঘাঁটি তৈরি হয়ে আছে। অতএব আমরা আশ্চর্য হচ্ছি না এটা শুনে যে ওখানে কিছু পুলিশ এবং 2জন কেন, মানে আরও অনেক পুলিশের ভুল ভূমিকা পালন তারা করছেন বলে নিশ্চয়ই আমাদের আশঙ্কা। এখানে বিরোধীরা কি বলছে শুনলেন, এবার তার পাল্টা জবাব কি দিচ্ছে তৃণমূল সেটাও শোনাবো। যদি কেউ খারাপ কাজ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি কেউ খারাপ কাজ করে থাকে, এই যে পাসপোর্ট জালিয়াতি বিষয়টা তো নতুন নয়, এটা বাম জমানা থেকে চলছে, আগের থেকে কমেছে, অন্য রাজ্যে চলছে। কিছু দুষ্ট চক্র এই ধরনের কাজ করে এবং কিছু লোক এতে যুক্ত বলেই তো চক্রগুলো চলতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই হোক তারা যদি গ্রেফতার হয়ে থাকে এবং তারা যদি যুক্ত হয়ে থাকে, বাকি আইনের পথে চলবে। দেখুন, জাতীয় নিরাপত্তা সবার আগে। এমন একটা জায়গায় দুর্নীতি এসে কেন পৌঁছবে এ প্রশ্ন আমি আপনি তুলব না। টাকার লোভে কেন জড়িয়ে পড়বেন পুলিশ কর্মীদের একাংশ এ প্রশ্ন তুলব না। আর অনুপ্রবেশকারীদের পাসপোর্ট পাইয়ে দিয়ে বিদেশে পাঠানোর ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে এ প্রশ্ন আমরা তুলব এবং যতক্ষণ না এর উত্তর পাচ্ছি, এ সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ আমরা এ প্রশ্ন তুলে যাব। আপাতত আজকের স্পেশাল 9 এ পর্যন্ত। এটা ব্রেকের পর আবারও ফিরছি।